প্রসঙ্গ কাঠামো। এটা হইলো তোমার ধ্রুব বেগে চলবে। ধ্রুব বেগে মানে হলো সমবেগে, মানে কি সমবেগ, এবং নিউটনের গতিসূত্র মানব। নিউটনের গতিসূত্র মানব, গতিসূত্র মানব। জড় প্রসঙ্গ কাঠামো। মানে ধরো ধ্রুববেগে দুইটা প্রসঙ্গ কাঠামো, ধরো তুমি একটা হইলো এক্স ওয়াই জেড, আর এটা হইলো ও। এটা ধরো একটা প্রসঙ্গ কাঠামো, এটার সাথে সমবেগে আরেকটা প্রসঙ্গ কাঠামো ধরো চলতেছে। প্রসঙ্গ কাঠামো বা বস্তু একটা ধরো চলতেছে, ওইটা ধরো ও প্রাইম, ওয়াই প্রাইম, এক্স প্রাইম, জেড প্রাইম। এটা ধরো সমবেগ যেহেতু ভি, এই সাইডে ভি বেগে চলতেছে, তো ভি এর উপরে আমরা একটা তীর দিই, এটা দিয়ে ভেক্টর নির্দেশ করতেছে। এটা কি সমবেগী, আর এটা নিউটনের গতিসূত্রগুলা মানতেছে। তো ধরো এটা ফিক্সড, বাম পাশে বাম পাশেরটা ফিক্সড আর ডান পাশেরটা ধরো সমবেগে চলতেছে। তো এটাই হলো তোমার জড় প্রসঙ্গ কাঠামো, এই সেটিং, এই সিস্টেমটাই। হ্যাঁ, দুইটা প্রসঙ্গ কাঠামো, একটার সাপেক্ষে আরেকটা, একটার সাপেক্ষে আরেকটা। কিন্তু বাস্তবে তো জড় প্রসঙ্গ কাঠামো তেমন থাকে না। বাস্তবে আমরা যেগুলা দেখি সবই থাকে অজড় প্রসঙ্গ কাঠামো ম্যাক্সিমামই, কারণ সমবেগে তো ম্যাক্সিমাম জিনিসই চলে না। তো এটা হলো তোমার সমবেগে চলবো না, যেটা অসমবেগে চলবে, অজড় প্রসঙ্গ কাঠামো কি অসমবেগে যেটা চলতেছে, অসমবেগে। যেমন ধরো তুমি হাঁটতাছো, তুমি তোমার তো সবসময় সমবেগ থাকবে এমন না। বা ধরো তুমি বাইক দিয়ে যাইতাছো, তোমার বাইকের স্পিড যে সবসময় সেমই থাকবে এমন তো না। মানে অসম বেগে চলে যেগুলা, মানে যেগুলার ত্বরণ আছে, যেগুলার কি ত্বরণ আছে। অসময় বেগে চললেই কি ত্বরণ থাকে, আর সমবেগে কিন্তু ত্বরণ থাকে না। সমবেগে কি ত্বরণ জিরো, সমবেগে ত্বরণ কিন্তু জিরো। তো অজড় প্রসঙ্গ কাঠামোই আমরা রিয়েল লাইফে দেখি, রিয়েল লাইফে ম্যাক্সিমাম এটিই দেখি। যেমন মেন বইয়ে দিছে তোমার লিফট, রকেট, লিফট, রকেট, কৃত্রিম উপগ্রহ মানে স্যাটেলাইট, এগুলা মানে মানে রিয়েল লাইফের গুলাই। হুম। এরপরে দেখো পরম স্থিতি, এটি সব বেসিক কথা, এটি বেসিক গুলা জানা থাকলে ভালো। পরম স্থিতি ও পরম গতি, পরম গতি এগুলার মেন পয়েন্ট হইলো পরম। এই যে পরম কথাটার মেন পয়েন্ট হইলো তোমার, পরম আছে না দুইটাতেই, এই পরমের মেন কথা হইলো তোমার যে স্থির থাকবে, স্থির, স্থির থাকবে। মানে তুমি একটা জড় প্রসঙ্গ কাঠামো নিছো, সেটা কি স্থির। তোমার তোমার জড় প্রসঙ্গ কাঠামোটা কি স্থির। জড় বা অজড় মানে জাস্ট প্রসঙ্গ কাঠামো, জাস্ট প্রসঙ্গ কাঠামো। ধরো তোমার প্রসঙ্গ কাঠামোটা, প্রসঙ্গ কাঠামোটা তোমার স্থির। তো তার সাপেক্ষে তুমি একটা জিনিসের গতি বাইক করলে ওইটা হইলো কি পরম গতি। তার সাপেক্ষে গতি বাইক করলে ওইটা কি হইব পরম গতি। ধরো তুমি একটা ফিক্সড, স্থির মানে কি ফিক্সড, ফিক্সড, পুরা ফিক্সড, কোনো লড়তাছে না। ধরো একটা বিল্ডিং পুরা ফিক্সড, তার সাপেক্ষে তুমি
যে গতিটা করতেছে তোমার বাইক ওইটা ধরো পরম গতি। পরম গতি। তো ফিক্সড একটা জিনিসের সাপেক্ষে আমরা যেটা করতেছি ওইটা পরম গতি। বা তুমি বিল্ডিং এর সামনে ফিক্সড যে বিল্ডিংটা তার সামনে তুমি বাইকটা রাইখা দিছো, তাহলে বাইকটা যেহেতু স্থিতিতে আছে, রাইখা দিছো মানে কি ব্রেক করে রাইখা দিছো, তার মানে স্থিতিতে আছে। স্থিতিতে থাকা মানে কি ওইটা পরম স্থিতি, পরম স্থিতি। এখন দেখো বিল্ডিং তুমি বলতেছো কি ফিক্সড, আমরা বলতেছি এটা স্থির থাকবো। মেন কথা বলছি কি আমরা, এটা মেন পয়েন্ট হলো আঙ্গ কি এটা স্থির থাকবো। স্থির থাকবো কি এটা মেন কথা আঙ্গ। কিন্তু বিল্ডিংটা আমরা দেখতেছি স্থির, কিন্তু বিল্ডিংটা কিন্তু বাস্তবে স্থির না। বিল্ডিংটা পৃথিবীতে আছে না, আর পৃথিবী ঘুরতেছে না। পৃথিবী তো ঘুরতেছে, এই যে ধরো এটা গোল পৃথিবী, তার উপরেই তো এই যে বিল্ডিংটা। তো পৃথিবী ঘুরতেছে মানে কি বিল্ডিংও ঘুরতেছে। তো বিল্ডিংও ঘুরতেছে, পৃথিবীও ঘুরতেছে, বিল্ডিংও ঘুরতেছে, তাহলে বিল্ডিংটা কি স্থির হইলো? স্থির তো হইলো না। আবার পৃথিবী নিচেও কিন্তু সূর্যের চারদিকে ঘুরতেছে, পৃথিবীও তো তাহলে স্থির না। সূর্য, সূর্য কিন্তু সব গ্রহগুলারে নিয়া তার ছায়াপথেও ঘুরতেছে। তো মানে বিশ্বে মহাবিশ্বে সকল কিছুই কিন্তু ঘুরতেছে, তাহলে মহাবিশ্বে কিন্তু সবকিছুই ঘুরতেছে। মহাবিশ্বে কিন্তু সকল জিনিসই গতিশীল। সকল জিনিসই কি জিনিসই সকল জিনিসই গতিশীল। গতিশীল তার কারণে কোনো কিছুই আসলে পরম স্থিতি বা পরম গতিশীল না। রিয়েল লাইফে, রিয়েল লাইফে কোনো কিছুই কি পরম পরম গতি বা পরম স্থিতিশীল না। সবই আপেক্ষিক। সবই কি আপেক্ষিক। আপেক্ষিক হইল সবই। আপেক্ষিক মানে কি যার সাপেক্ষে যার গতি বেগ করতেছে তুমি। আপেক্ষিক সবই কি আঙ্গ আপেক্ষিক গতি। সব কিছুই কি আঙ্গ আপেক্ষিক গতি। রিয়েল লাইফের সবই কি আঙ্গ, রিয়েল লাইফের সবই আঙ্গ আপেক্ষিক গতি। রিয়েল লাইফের সবই আঙ্গ কি আপেক্ষিক গতি। আর আপেক্ষিক মানে কি একজনের সাপেক্ষে আরেকজনের তুমি গতি যেটা বের করতেছে ওইটাই। তো একটির সাপেক্ষে আরেকটির গতি, আরেকটির গতি তোমার কি আপেক্ষিক গতি। আপেক্ষিক গতি কারণ সবই তো গতিশীল, এই কারণে পরম পরম জিনিসটা তোমার রিয়েল লাইফে নাই। যদি এটা থিওরিটিক্যালি আমরা বললাম, থিওরিতে বললাম আছে, কিন্তু রিয়েল লাইফে নাই। রিয়েল লাইফে সবই আপেক্ষিক গতি। এরপরে লম্ব অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর এটা হইলো তোমার প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান। ধরো এটা একটা প্রসঙ্গ কাঠামো, এবার আমরা একটা বিন্দু নিই, ধরো এই যে এটা ধরো পি পয়েন্ট। এই পয়েন্টটার অবস্থানটাই হইব কি তোমার অবস্থান ভেক্টর। এই পয়েন্টটার অবস্থানটাই হইল তার অবস্থান ভেক্টর। তো অবস্থান ভেক্টর এটা এই পয়েন্টারে ত্রিমাত্রিক পয়েন্টারে আমরা ধরো আর দিয়া প্রকাশ করতেছি, তাহলে এটা হইব কি এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এই যে এটাই যে আমরা লিখতেছি এক্স ওয়াই জেড। আর আই জে কে, এই যে আই জে কে এগুলা কি তোমার একক ভেক্টর। আই হইলো তোমার এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর কি আই, আই একক ভেক্টর। তারপর জে হইলো তোমার ওয়াই অক্ষ বরাবর, জে হইলো তোমার কি ওয়াই অক্ষ বরাবর।
আর কে হইলো তোমার কি সেট অক্ষ বর্গ। এগুলো হইলো একক ভেক্টর। আর এই যে এক্স ওয়াই যেটি আছে, এখানে এক্স ওয়াই যেটি আছে এটি মূলত কি আঙ্গো কয় ঘর যাইবো না যাইবো ওটি নির্দেশ করতেছে, যে এক্স অক্ষ বরাবর কয় ঘর যাইবো, 2 ঘর গেলে 2 ঘর, 3 ঘর গেলে 3 ঘর। তারপর ওয়াই অক্ষ বড়, যে এর সামনে যেটা ছকটা আছে, যে এর সামনে মানে যে এটা, এটা নির্দেশ করবে কি ওয়াই অক্ষ বরাবর কয় ঘর গেল। আর কে এর সামনে যেটা আছে মানে জেড, এটা নির্দেশ করবে কি জেড অক্ষ বরাবর কয় ঘর গেল, ওইগুলা নির্দেশ করবে। তো এটা হলো ত্রিমাত্রিকে। ত্রিমাত্রিকে যদি একমাত্রিক বলে তাহলে শুধু তোমার একমাত্রিক বললে শুধু আই পর্যন্ত থাকবে, তাহলে আর হইব কি শুধু এক্স আই। আর যদি তোমার দ্বিমাত্রিক বলে তাহলে কি 2 ঘর থাকবে, এক্স আই প্লাস ওয়াই জে। আর উপরে কিন্তু তীর দিতে হইব, এগুলা ভেক্টর নির্দেশ করতেছে। এরপরে হইলো কি আঙ্গুর সরণ। এরপরে আঙ্গুর কি সরণ। সরণ তো পড়ছে স্কুলে। তো এখানে দেখো সরণের সংজ্ঞা কি লেখছে, কোন বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ বলে। মেন বইয়ে দেখো তুমি। কোন বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ বলে। মানে উপরে আমরা যে অবস্থান ভেক্টরটা দেখছি মানে আর, আর এর পরিবর্তনটাকেই কি বলতাছি আমরা সরণ বলতাছি। আর এর পরিবর্তনকেই কি অবস্থান বলতাছি। তো আর এর পরিবর্তন মানে কি ডেল আর। তাহলে আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল, বুঝছো? তাহলে সরণ হইবে কি আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল, আর ফাইনাল মাইনাস আর আর ইনিশিয়াল, মানে প্রথম এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্বটাই কি সরণ। আর ভালোভাবে স্কুলের সংজ্ঞা যেটা, স্কুলের বেসিক যেটা সরণের, ভালোভাবে এটা তো অবস্থান ভেক্টর দিয়ে দেখাই যাচ্ছে। আমরা সরণের মেন কাহিনীটা কি, ধরো এই যে দুইটা পয়েন্ট, এই যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী একেবারে যদি তুমি স্কেল দিয়ে মিলায় দাও, সরলরেখা যদি লেখো আঁকো একটা, এই দূরত্বটাই হইব তোমার সরণ। এই দূরত্বটাই হইব কি সরণ। আর যদি তুমি এটা ধরো ঘুরায় ফিরায় গেলা, ধরো এইভাবে ঘুরে গেলা, এই যে লাল কালিটা ওইটা গিয়ে আবার এখানে আসলা, তাহলে এই লাল কালির জায়গাটা এই পথটা হইব কি তোমার দূরত্ব। কারণ এটা কিন্তু মিনিমাম ডিস্টেন্স না। হ্যাঁ, সরণে তোমার মিনিমাম ডিস্টেন্স হইতে হইব, সরণে তোমার কি হইতে হইব মিনিমাম মিনিমাম ডিস্টেন্স হইতে হইব। তো মিনিমাম ডিস্টেন্স হয় কখন, যখন তুমি সরল রেখা আঁকতেছো, মানে স্কেল দিয়া যখন আঁকতেছো, সরল রেখা যখন আঁকতেছো তখনই মিনিমাম ডিস্টেন্স হয়, এবং সেটাই হইব সরণ। তাহলে ধরো এখানে তুমি আছো এই বক্সে, তুমি হাঁটা শুরু করলা, এখানে ধরো তুমি আছো, তুমি হাঁটা শুরু কইরা এখানে লাল কালির বক্সে আসলা, এইখানে মধ্যবর্তী দূরত্ব হইলো তোমার 10 মিটার। এই দুইটা বক্সের মধ্যবর্তী দূরত্ব কি 10 মিটার। এরপরে তুমি এখানেই থামলা না, পরে আবার তুমি ফেরত গিয়া এখানে আবার আসলা, তোমার আগের বক্সে আবার আসলা। এখন প্রশ্ন হইলো সরণ কত। এখন প্রশ্ন হইলো সরণ কত। সরণ কিন্তু এখানে জিরো, এখানে সরণ কিন্তু কি জিরো, কারণ তোমার অবস্থান ভেক্টর এর কোনো পরিবর্তন হয় নাই। হয়েছে পরিবর্তন তোমার আর ফাইনাল আর আর ইনিশিয়াল মাইনাস করলে দেখবো জিরো আসতেছে, মানে অবস্থান ভেক্টর যেখান থেকে শুরু হয়েছে ওইখানেই আবার ফেরত আসছে, দেখা তোমার সরণ হলো জিরো। মূলত তোমার তুমি এখানেই ছিলা, এখানেই আবার আসছো,
এই কারণে তোমার স্মরণ জিরো। কিন্তু এখানে ডিস্টেন্স মানে দূরত্ব, এখানে তোমার দূরত্ব কত, দূরত্ব যদি জিগায়, দূরত্ব যেটা, হ্যাঁ কত দূরত্ব অতিক্রম করছো, অতিক্রান্ত দূরত্ব, যদি আমরা এটা জিগাই যে অতিক্রান্ত দূরত্ব কত, প্রশ্নটা যদি এমনি জিগাই আমরা, অতিক্রান্ত, অতিক্রান্ত দূরত্ব কত এটা যদি জিগাই তাহলে কত হইব, তাহলে হইব তোমার 10, একবার গেছো তুমি আবার 10 মিটার আবার ফেরত আসছো, তাহলে 10 + 10 = 20 মিটার হইব তাহলে তোমার অতিক্রান্ত দূরত্ব, কিন্তু স্মরণ তোমার জিরো। এই ঘটনাতে বুঝছো, এটাই স্মরণ আর তোমার অতিক্রান্ত দূরত্বের পার্থক্য। এসএসসি তেই তো এটি, এটি তো মেট্রিকেরই পড়া, মেট্রিকেই তো আমরা এটি পড়াই। হ্যাঁ। হ্যাঁ, ভেক্টর তো আমরা এই যে ভেক্টর দিয়ে ই তো করতেছি, গতি ভেক্টর রাশি না, বেগ তো ভেক্টর রাশি, স্মরণও ভেক্টর রাশি, স্মরণও কিন্তু ভেক্টর রাশি। হ্যাঁ, স্মরণও ভেক্টর রাশি। আর আর দিয়া প্রকাশ করছি না আমরা স্মরণ, তাহলে স্মরণ কি বুঝাইতেছি আমরা, এই যে এটা না, ডেল, ডেল আর, স্মরণও কি ভেক্টর রাশি, এটা অনেকেই আন্তাজি করতে পারে না, স্মরণ যে ভেক্টর, স্মরণ কি ভেক্টর, কারণ ওর একই সাথে দূরত্ব, দুইটা জিনিস আছে, মানও আছে দিকও আছে, মানও আছে দিকও আছে, দিক আমরা কনসিডার করছি দেখেই তো জিরো আসছে, এখানে আমরা দিকটা কনসিডার করছি না, এখানে দিক কনসিডার করছি দেখেই তো জিরো আসছে, দিক কনসিডার না করলে তো 20 আসতো, দিক কনসিডার করে নাই কই, এই যে যেখানে 20 আসছে, এই যে অতিক্রান্ত দূরত্ব এখানে দিক কনসিডার করে নাই, তো এটা খালি কত মিটার ওই চলছে এটা বাইক করছে, কোন দিকে গেছে না গেছে এটা দেখেই নেই, এখানে দিক কনসিডার করে নেই, দিক দেখেই নেই, এখানে দেখেই নেই, এই কারণে এটা 20 আসছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব তাহলে স্কেলার হয়, বুঝছো এবার, স্মরণ হইল ভেক্টর। আর তোমার এবার তাহলে গতি, যেহেতু স্মরণ আর অতিক্রান্ত দূরত্ব বুঝলা, তাহলে বেগের আর দ্রুতির সংজ্ঞাটাও দিয়া দিই আমরা, বেগ আর দ্রুতিরটাও আমরা দিয়া দিই, এটা স্কুলেরটা দিতেছি, তোমার বেগ হইল তোমার স্মরণের পরিবর্তনের হার, স্মরণের পরিবর্তনের হার, আর তোমার দ্রুতি হইব কি, দ্রুতি হইব তাহলে দূরত্ব, দূরত্বের পরিবর্তনের হার, দূরত্বের পরিবর্তনের হার, এটাই তোমার স্কুলের, এই সংজ্ঞা দুইটাই হলো স্কুলের এসএসসি সংজ্ঞা। হ্যাঁ, এই টাইমে তো পার্থক্য বুঝতা না, কিন্তু এটা স্কুলের পড়াটাই এখন পড়ায় দিলাম, এখন আমরা এই ইন্টারেরটা দেখি, ইন্টারের সংজ্ঞাগুলা কি একটু জটিল হইব। তো গড় বেগ দেখি আমরা আগে, গড় বেগ আগে দেখতে হবে, গড় বেগ হইলো যে কোনো সময় ব্যবধানে, গড় বেগ তুমি সংজ্ঞা আগে দেখো, তপন স্যারের বইয়ে, এই যে দেখো গড় বেগের সংজ্ঞা। হুম, যে কোনো সময় ব্যবধানে বস্তুর গড়ে প্রতি একক সময়ে যেই সরণ হয় তাকে বস্তুর গড় বেগ বলে। তো এটার ঘটনা কি, গড় বেগ হইলো কি তোমার মোট সরণ ভাগ সময়, মোট সরণ বাই কি সময়, যেহেতু বলছে একক সময়ে, তো এই কারণে সময়টা ভাগ হয়েছে, এটা হিসাবটা হইলো এমন, যে ধরো তোমার ই দিয়ে দেখাই, 2 সেকেন্ড
আর এখানে ধরো তোমার 4 সেকেন্ড। 2 সেকেন্ড মানে জিরোর থেকে 2 সেকেন্ডে গেছে, তারপর কি 4 সেকেন্ডে গেছে। তো 2 সেকেন্ডের বেলা ধরো তোমার 10 মিটার আসছিল সরণ, আর 4 সেকেন্ডের বেলা হইছে ধরো তোমার 20 মিটার। 20 মিটার, তাহলে গড় বেগটা বাইক করবা কেমনে? তুমি গড় বেগটা বাইক করবা তুমি এই যে 20 - 10 কত হয় তাহলে? 10 মিটার। মানে 10 মিটার হইছে ওর কি সরণ, এতটুক জায়গায়। তো এতটুক জায়গার হিসাবটা আমরা করতেছি মূলত, মানে 2 থেকে 4 সেকেন্ডের গড় বেগটা আমরা বাইক করতেছি। তাহলে সময়ের এটা হইলো কি, উপরেরটা হইলো ডেল এস, উপরেরটারে আমরা লিখতেছি কি ডেল এস, বা বা তুমি ডেল আর দিয়া লেখো, ডেল আর দিয়া লেখো, ডেল আর, ডেল আর। ডেল মানে কি পার্থক্য না, ডেল চিহ্ন মানে কি পার্থক্য। তো পার্থক্য আমরা লিখলাম। এবার আমরা ডেল টিটা বের করি। ডেল টিটা হইব কি তোমার 4 - 2, মানে 2 সেকেন্ড। ডেল টি বুঝছো? এই যে এটা আর এটা সময়। তাহলে এই যে দুইটা সংখ্যা আইলো, তাহলে আঙ্গো গড় বেগ হইব তাহলে আঙ্গো গড় বেগ হইব ভি, তার উপরে বার দিতে হইব। গড় দিলে বার দেই না আমরা, বার দিতে হইব। আর তোমার হইব কি ডেল আর বাই ডেল টি। ভেক্টর চিহ্ন, তীর চিহ্নটা দিয়া ভেক্টর, আর তার উপরে বার চিহ্ন দিয়া মিন করতেছে কি গড়। হুম, তো এটা বাইক করো তাহলে। এটা হইব কি তাহলে 10/2, মানে 5 হইব কি 5 মিটার/সেকেন্ড হইব কি তাহলে এটার গড় বেগ। বুঝছো? তাহলে গড় বেগের কাহিনীটা হইলো এমনি যায়, এই ডেল চিহ্ন দিয়ে পার্থক্য বোঝায়, দুইটা সংখ্যার পার্থক্য। কিন্তু তুমি তো অন্তরীকরণ শিখছো, এবার আসবো তোমার তাৎক্ষণিক বেগ। এবার আসবো কি আঙ্গো তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ। তো উপরে যে জিনিসটা লিখছি, যে সূত্রটা লিখছি, এটা না আমরা এটা লিখছি না, এটাই যদি তোমার এই যে ডেল জিনিসগুলা, এই যে ডেল জিনিসগুলা যে আমরা লিখছি ডেল টি, এই টি ডেল যে আছে এটা পার্থক্য আছিল। এখানে সংখ্যা বড় ছোট যে কোনো সংখ্যা হইতে পারতো, আমরা পার্থক্য কইরা দিতাম, মানে বিয়োগ কইরা দিতাম জাস্ট। কিন্তু এখন তুমি একটা কন্ডিশন দিয়া দিলা যে এই পার্থক্য খুবই ক্ষুদ্র হইব। মানে মানে এই ডেল জিরোর কাছাকাছি হইব। মানে দুইটা সংখ্যা এবার তুমি যে নিলা, দুইটা টি, এবার তোর তোমার নিতে হইব 2.00001 আর 4.00001। এটা নিতে পারবা না, এটা নিতে পারবা না তুমি। এবার নিতে হইব তোমার 2.001, যদি একটা নাও তাহলে আরেকটা নিতে হইব 2.00002 নিতে হইব। এই দুইটার বিয়োগফল দেখবা কি খুবই নগণ্য আসে, জিরোর কাছাকাছি আসে। এটা আসবে কি তাহলে 0.00001। তাহলে এটা কি জিরোর কাছাকাছি একটা সংখ্যা, মানে এমন খুবই নগণ্য হইব, খুবই নগণ্য। এটা তো আমি তাও বড় লিখছি, এটাও তাও বড়, এর তো ছোট হইব। টেন্স টু বলছি না, এই যে টেন্স টু জিরো। তো তো এই টেন্স টু জিরো মানে কি লিমিট আসবে, একটা লিমিট। তো লিমিট বসাইতে হবে, একটা লিমিট ডেল টি টেন্স টু জিরো। মানে আগে সূত্রেই লিমিট বসাই দিতে হইব, আর টেন্স টু জিরো বসাই দিব। মানে পার্থক্য সময়, মানে দুইটা সময়ের পার্থক্য খুবই নগণ্য হইব, জিরোর কাছাকাছি হইব। দুইটা সময়ের পার্থক্য কি খুবই কাছাকাছি হইব, তখন অবস্থান ভেক্টরের যে পরিবর্তন হইব, মানে খুবই ক্ষুদ্র। এই পার্থক্যটা তাহলে কি হইলো, এখন খুবই ক্ষুদ্র হইলো না সময়ের পার্থক্যটা? সময়ের পার্থক্য খুবই ক্ষুদ্র হইলে তোমার এই যে উপরে যেটা আসলে অবস্থান ভেক্টর, মানে সরণের পার্থক্যটা, সরণের পার্থক্যটাও তাহলে খুবই ক্ষুদ্র আসবে অটোমেটিক। কারণ এটা আর তোমার দেখান লাগবো না, ডেলার একটা আর দেখান লাগবো না,
ডেল আর একটা আর দেখার লাগবে না, কারণ ডেল আর তো অলরেডি ক্ষুদ্র আসবেই সময় যদি ক্ষুদ্র নাও সময়ের, তাহলে তখন এই দুইটার যে বেগটা আসবো মানে ওই ক্ষুদ্র সময়ের পার্থক্যর জন্য যে ক্ষুদ্র সরণের পার্থক্যটা হইলো, যে ক্ষুদ্র সরণটা তুমি সরণের হারটা যেটা পাইলা ওইটাই কি তাৎক্ষণিক বেগ। এটাই আমরা কি তাৎক্ষণিক বেগ। আর তাৎক্ষণিক বেগরেই আমরা নরমালি বেগ বলি, নরমাল বেগ বলি। নরমাল বেগ দিয়া যেটা মিন করে ওইটাই তাৎক্ষণিক বেগই মিন করে। তাহলে বেগ মানেই কি তাৎক্ষণিক বেগ, তাহলে বেগ মানেই কি তাৎক্ষণিক বেগ। তাহলে আমরা যে বেগ পড়ছি বা যে বেগ দেখছি আমরা এসএসসি তে ওগুলা তাৎক্ষণিক বেগই ছিল, ওগুলা সব কি তাৎক্ষণিক বেগই ছিল। গড় বেগ বললে তো গড় বেগ বলবোই, আর কোনো কিছু না বললে আমরা তাৎক্ষণিক বেগই বুঝব। তো এবার তুমি সংজ্ঞাটা পড়ো, সংজ্ঞা পড়লে বুঝবা, সংজ্ঞা পড়তে হইব তো মেন বই পড়া বুঝতে হইব, নাইলে ওই যে নতুন যেই ভাইয়া আইছে ভুল পড়ায় প্রতি ক্লাসেই হের মতো রয়ে যাইবা। দেখছো তাহলে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর সরণের হারকে বেগ বা তাৎক্ষণিক বেগ বলে। এবার দেখছো লিমিট ক্যান আইছে। তো নিউটন তো নিজের এই ক্যালকুলাসের আবিষ্কারক বলে, যদিও লিবনিজ সহ অন্য অন্য জায়গাতে অন্য অন্য দেশেও ক্যালকুলাস ছিল, কিন্তু নিউটন নিজেরই নিজে জনক বলে। তো উই উই মেনলি এই যে গতি নিয়ে কাজ করতেছিল না নিউটন, দেখবা তো নিউটনের সূত্রই গতি টতিতে সব, গতি নিয়ে যখন কাজ করতেছিল তখনই এইগুলা ডেরিভেটিভ গুলা ওর আইসে বাই প্রোডাক্ট হিসাবে, ডেরিভেটিভ গুলা ওর গতি নিয়ে মোশন নিয়ে কাজ করার টাইমে বাই প্রোডাক্ট হিসাবে পাইছে ওই, তো বাই প্রোডাক্ট হিসাবে পাইছে। তো এই কারণে ওই মানে কয় নিজেই যে ওই জনক। কিন্তু লিবনিজ এভাবে মানে গতি নিয়ে কাজ করে পায় নাই, ওই ডাইরেক্ট ম্যাথ নিয়েই কাজ করতেছিল। ওই ডাইরেক্ট এই কলন বিদ্যা নিয়েই কাজ করতেছিল, ওই মানে গতির বাই প্রোডাক্ট হিসাবে বাইরে নাই ডিফারেন্সিয়েশন। তাহলে তো আসল জনক তো লিবনিজেরই হওয়ার কথা, কিন্তু লিবনিজ রে তো উই নিউটন নিজে কইছে যে না আমি জনক, উই না। কিন্তু তবে নিউটন লিবনিজের আগেও কলন বিদ্যা আছিল, অন্য অন্য জায়গাতে ছিল তো, ইন্ডিয়াতেই তো ভারতবর্ষের তো কলন বিদ্যা নিয়ে কাজ করছে, তারপর অন্য অন্য জায়গা তো হালকা পাতলা ছিল। মানে এই যে ক্যালকুলাস, ক্যালকুলাস ছিল আগেও ছিল, কিন্তু ওরকম ভাবে ছিল না, কাজ করতেছিল, যারা এই কাজ করতেছিল তাদের নাম ফেমাস হয়নি। তো এই যে আমরা যে লেখলাম এটা, এটা এই যে দেখো বেগের এটা, এটারই যখন আমরা লিমিট নেই ডেল, এই যে ডেল চিহ্ন থাকে যখন, ডেল এটা তো বড় পার্থক্য বোঝায়, এই ডেলটা কি বড় পার্থক্য বোঝায়। আর যখন এটা লিমিট নেই টেন্স টু জিরো তখন এটা ডেল্টা ডি হয়ে যায়, তখনই কি ডেল্টা ডি হয়ে যায়। তাহলে পরের লাইনে তুমি এটা এমনি লিখতে পারবা ডি আর বাই ডিটি, ডি আর বাই ডিটি লিখতে পারবা পরের লাইনে। তাহলে বেগ ভি ইকুয়াল টু কি ডি আর বাই ডিটি। তো এটা ডি আর বাই ডিটি কথাটা যে বললাম এটাই ভুল বলছি। এই ভিডিও এখন ইউটিউবে গেলে কেউ না কেউ আমার এক্সপোজ করে দিব তাহলে। এটা উচ্চারণটা হয় ডিডিটি অফ আর, ডিডিটি অফ আর। তো আর এর উপরে আবার তীর দিছি, অ্যারো। ভুল ধরলে তো প্রত্যেক লাইনে ভুল ধরা যায়। মানে তোমার আর এর ডিফারেন্সিয়েশন করলা টি এর সাপেক্ষে, মানে সময়ের সাপেক্ষে, সময়ের সময়ের সাপেক্ষে আমরা
অবস্থান ভেক্টরের ডিফারেন্সিয়েশন করলে আমরা বেগ পাই। তাহলে আমরা তো আর দিয়া লিখি না, আমরা মেইনলি সরণ দিয়েই পড়ি সবকিছু। তাহলে সরণের যদি অন্তরীকরণ করো তাহলে তুমি বেগ পাইবা। সরণের অন্তরীকরণ করলেই কি, অন্তরক করলে তুমি কি পাইবা? অন্তরক কি? বেগ। মানে ডিএস ডিটি হইব কি তোমার ভি। সোজা লিখলাম, টিপ টিপ দিলাম না। আবার তুমি যদি বেগের অন্তরীকরণ করো সময়ের সাপেক্ষে তাহলে তুমি পাইবা ত্বরণ এ। মানে বেগের যদি অন্তরীকরণ করো সময় টি এর সাপেক্ষে তাহলে তুমি পাইবা ত্বরণ এ। এগুলাই বেসিক। হ্যাঁ, এরপরে যদি আবার করো ওইটা তাহলে ওইটা মনে হয় জার্ক কয়। জার্ক কয় ওইটা। ত্বরণ কিন্তু দেখো, ত্বরণ কিন্তু সরণের দুইবার অন্তরীকরণ, ডাবল ডেরিভেটিভ। সরণের ডাবল ডেরিভেটিভ কিন্তু কি ত্বরণ এ। দেখছো? হ্যাঁ দেখো এস, এই যে এস এর ডাবল ডেরিভেটিভ করলে তোমার ত্বরণই আছে। কারণ আমরা বলতেছি কি ভি এর অন্তরীকরণ এ ত্বরণ, তাহলে ভি নিজেই কি ছিল? এস এর অন্তরীকরণ। তাহলে এস এর দুইবার অন্তরীকরণ করলে তোমার ত্বরণই আসবে। বুঝছো? হুম। তাহলে এরপর একটা যেটা ওইটা মনে হয় জার্ক কয়। জার্ক। জার্ক কি দিয়ে প্রকাশ করে ওইটা আমার মনে নাই, কিন্তু ডি কিউব হয়। ডি কিউব, ডিটি কিউব এস, এটা আর জার্ক কয় মনে হয়। হুম, এটা নেটে দেখে নি, নেটে দেখে নি এটা। তাহলে দ্রুতির সংজ্ঞা তো আমরা দিছি, দ্রুতির সংজ্ঞা তারপরেও দেখে নাও। মেন বই এখন মেন বই পড়তে থাকলে বুঝবা এই যে দ্রুতির সংজ্ঞা এটা কি লেখা দেখো। বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। দেখছো এখানে দূরত্ব বলছে যে। আর তোমার বেগের একক আর মাত্রা কিন্তু লিখি নেই আমি, এই যে একক আর মাত্রা উপরে দেখো গোল কইরা দিলাম। এটি পারো আসলে, একক আর মাত্রা এটি জানো, এটি স্কুলে অনেক পড়ছো। তারপর আছে সমবেগ। সমবেগ মানে কি? ও সমান বেগেই চলতেছে। না এটি স্কুলের জিনিস। তারপরও তুমি সংজ্ঞাগুলা পইরা নিবা, সংজ্ঞা পড়লেই বুঝবা। সমবেগের উদাহরণ কি? উদাহরণ দাও তো, এত পড়ছো যেহেতু স্কুলে থাকতে, সমবেগের একটা উদাহরণ দাও। সোজা একটা উদাহরণ দাও। হ্যাঁ, আলোর বেগ। আলোর বেগ, শব্দের বেগ, এগুলাই কি সমবেগ? শব্দের বেগ, আলোর বেগ। মানে সমান সময়ে সমান পথ অতিক্রম করলেই তোমার ওইটা সমবেগ বলে। মানে ধরো 10 মিটারে তুমি চলতেছো, 10 মিটারেই সবসময় চলতেছো তুমি, 10 10 মিটার পার সেকেন্ডেই তুমি চলতেছো, 10 মিটার পার সেকেন্ডেই তুমি সবসময় চলতেছো, এটাই হলো কি সমবেগ। কোন বস্তু যদি নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান পথ অতিক্রম করে তাহলে বস্তুর বেগকে সমবেগ বলে। আর অসমবেগ কি হইব? অসমবেগ, অসমবেগ হইব তাহলে সমান হয় না, মানে ত্বরণ আছে।
মানে বেগের পরিবর্তন হইতাছে, বেগের বেগের পরিবর্তন হইতাছে। এটা হইলো তোমার স্কুলে বেগের পরিবর্তন হইতাছে কি, এটা কি স্কুলের কথা। এখন তোমার দিকও অ্যাড করতে হবে, দিক। ধরো বেগের পরিবর্তন ঠিকই আছে, ধরো তুমি 10 মিটার/সেকেন্ডেই গেতাছো, আবার পরেও গেতাছো 10 মিটার/সেকেন্ডেই গেতাছো, পরেও 10 মিটার/সেকেন্ডেই গেতাছো, কিন্তু অপোজিট দিকে গেতাছো, তাহলে এটা দিক পরিবর্তন হইছে, তাহলে এটা কি অসমবেগ হয়ে গেছে। হ্যাঁ, বা উভয়, 3টা পয়েন্ট। এক হইলো তোমার বেগের পরিবর্তন, দুই দিকের পরিবর্তন, তিন হইলো বা উভয়, বা উভয়, মানে যে কোনোটা হইলেই তোমার ওইটা কি অসমবেগ। এই কারণে তো আমি তীরটা দেখছো, সমবেগে তীরটা একই দিকে দিছি। একই দিকে তীর দেওয়ার কারণ কি, মানে একই দিকে গেতাছে, একই স্ট্রেট লাইন বরাবরই গেতাছে, দিকটা সেমই আছে। কিন্তু দিক টিক যদি চেঞ্জ হয়, তাহলে সরণ চেঞ্জ হয়, সরণ চেঞ্জ হইলে তো তোমার বেগও চেঞ্জ হইতাছে, কারণ এটি কি ভেক্টর রাশি। এখন তো ইন্টারে এখন ভেক্টর পড়ছো যেহেতু দ্বিতীয় অধ্যায়, এই কারণে ভেক্টর তো দ্বিতীয় অধ্যায়ে এই কারণে দিছে, ভেক্টর তো চাইলে দশম অধ্যায়ে দিতে পারতো, তাই না? হ্যাঁ, ভেক্টর এই কারণেই গতিবিদ্যার আগে দিছে, বুঝছো। যদিও ভেক্টর পড়তে অনেক কঠিন লাগে, প্রথম দিকে দিছে তো ভেক্টর, ভেক্টর পড়াইতে গেলে গতি বল এটিও আইসা পড়ে। তো এগুলা কঠিন লাগলেও বারবার পড়লে, মানে ওভারঅল ফুল বই পড়লে সবই একবার ধীরে ধীরে মাথায় ক্যাচ হইতাছে। যেগুলা ধরো আগে বুঝো নাই, ওটি পরে বুঝবা। পড়ার হিসাবগুলোই এমন, ফিজিক্স ম্যাথ পড়ার হিসাবই এমন, তুমি প্রথমেই সব শিখতে পারবা না চাইলেই। বারবার যখন অনেকগুলা অধ্যায় যখন পড়বা, তখন গিয়া তুমি দেখবা যে প্রথম অধ্যায়ের অনেক কিছু ক্লিয়ার হয়েছে। যেমন স্কুলে তো এটি ছিল, স্কুলে তো ছিল, কিন্তু এখন আরো ক্লিয়ার হইতাছে। ম্যাথের ভেক্টর যেটা কইতাছো তুমি, ম্যাথের না, ম্যাথের না, ম্যাথের ভেক্টরটা হইলো তোমার হিসাবে, ম্যাথের হিসাবে। ওইখানে মেনলি তোমার অঙ্কের জিনিসগুলাই, অঙ্কের ম্যাথের সূত্র টুত্র সংজ্ঞা টঙ্গাই ম্যাক্সিমাম। ওইটা তোমার মোশনের সাথে রিলেটেড না, মোশনের সাথে পুরা দেয়নি, মোশনের সাথে দিছে হলো তোমার ফিজিক্সের ভেক্টর। কিন্তু তোমার মানে গতির সাথে রিলেটেড তো ফিজিক্সের, আর ম্যাথেরটা তোমার হইলো গতির সাথে কি, ওইটা তুমি সবার সাথে রিলেট করতে পারবা। ম্যাথের ভেক্টর তুমি সব জায়গাতে কি ইউজ করতে পারবা। তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে কোনো একটা কাজ করো, তখন যদি তোমার লাগে ভেক্টর, তাহলে তো তুমি ফিজিক্সের ভেক্টর আর নিবা না, ম্যাথের ভেক্টরই নিবা। কারণ ওগুলা কি সর্বজনীন, ম্যাথের জিনিস মানে কি সর্বজনীন। ম্যাথের সূত্র, সব সূত্রই কি সব জায়গাতেই খাটে। ম্যাথের সূত্র টুত্র তো দেখবা কমার্স আর্টসের পোলাপাইন ইউজ করতেছে। হ্যাঁ, ওইটাই, কিন্তু ওদের তো কম, কমার্সেও তো ম্যাথের কোর্স থাকে একটা না দুইটা, কিন্তু কম থাকে, বেসিক থাকে। কঠিন লাগে ওদের কাছে, ওদের কাছে এটা প্যারা লাগে, বুঝো নাই। কমার্সে এবার আমরা দেখি গড় ত্বরণ, এটাও সেম আগেরটার মতোই। যে কোনো সময় ব্যবধানে বস্তুর গড়ে প্রতি একক সময়ে বেগের যে পরিবর্তন, এবার কিন্তু আর সরণের পরিবর্তন না, এবার বলছে কি বেগের পরিবর্তন, এবার বলছে কি বেগের পরিবর্তন। এই যে দেখছো বেগের পরিবর্তন, বেগের যে পরিবর্তন,
আগেরটাতে আসলে স্মরণের পরিবর্তন, তখন হইছে কি গড় বেগ। আর এবার হইছে কি বেগের পরিবর্তন, তাহলে হইছে কি এটা গড় ত্বরণ। তাহলে এটা হইব কি ডেল ভি ডেল টি, এটাই কি গড় ত্বরণ। দেখছো উপরের বার চিহ্ন দিয়ে আমি ত্বরণ বুঝাইছি, গড় বুঝাইছি, উপরের বার চিহ্ন দিয়ে গড় বুঝাইছি। আর এর উপর যে তীরটা আছে, তীরটা দিয়ে আমি এটা এই যে ভেক্টর রাশি সেটা নির্দেশ করছি। আর এখানে যে ডেল চিহ্নগুলা, এগুলা কিন্তু পার্থক্য, এগুলা পার্থক্য, কিন্তু এটি খুবই নগণ্য পার্থক্য না। খুবই নগণ্য পার্থক্য যখন নিবা, যখন লিমিট নিবা, তখন এটা তাৎক্ষণিক ত্বরণ হয়ে যাবে, আগেরটার মতোই তাৎক্ষণিক ত্বরণ। বই তো এই কারণেই আমি বলি এটাই বেসিক বই, ত্বরণ মানে তপন স্যারের বই বেসিক বই, কারণ এটি হালকা পাতলা একটু শিখা নিলে ভালো। যদিও তোমরা যখন ফিজিক্সে অনার্স মাস্টার্স করবা, তখন দেখবা আরো ডিটেলসে অনেক কিছু শিখবা, তখন আরো অবাক হইবা এবং বলবা যে আরে তখন তো আমরা এই জিনিসটা অত ডিটেলসে শিখি নাই, বা একটু ভুল শিখছি। এরকম যত বড় ক্লাসে যাইবা আগের পড়া ততই মনে হইবে, একটু চেঞ্জ পাইবাই। তো পুরা একুরেট তুমি চাইলেও পুরা একুরেট ফিজিক্স বা একুরেট কেমিস্ট্রি সবকিছুই সায়েন্সের একুরেট পুরা হুবহু পড়াইতে পারবে না ছোট ক্লাসে। হ্যাঁ, এটি তো ছোট ক্লাসই, 9 10 ইন্টার তো ছোট ক্লাস। হ্যাঁ, ম্যাচুরিটি, ম্যাচুরিটির কারণে, যেমন ম্যাথে আমরা কই ম্যাথমেটিক্যাল ম্যাচুরিটি, যেমন তোমার লিমিটের ফর্মাল ডেফিনেশন এখনো শিখায় নাই তঙ্গু, তঙ্গু মেন বইয়ে লিমিটের ফর্মাল ডেফিনেশন শিখায় নাই এখন। লিমিটের ডেফিনেশন মানে লিমিটের সংজ্ঞা তোমরা তো অন্তরীকরণ পড়বা, কিন্তু লিমিট, লিমিটের সংজ্ঞা এখনো তঙ্গু ফর্মালটা দেয় নাই। মানে ম্যাথের সংজ্ঞা যেটা, ম্যাথের অ্যাকুরেট সংজ্ঞা যেটা, ওইটা হলো তোমার ভাবে দিছে তোমার এপসাইলন ডেল্টা ডেফিনেশন কয়টার, এপসাইলন ডেল্টা ডেফিনেশন কয়টার, এপসাইলন ডেল্টা ডেফিনেশন এখনো দেয় নাই। আমার কাছে একটা বই আসলো ইন্টারের বই, আকন্দ স্যারের বই, সেখানে এপসাইলন ডেল্টা দিছিল। তো ম্যাক্সিমাম বই দেয় না, এপসাইলন ডেল্টা ডেফিনেশন দেয়ই না, ইন্টারের বই দেয়ই না, কারণ এটি দিলে বুঝবা না, এটা বুঝাইতে 1 ক্লাস লাগবে, এপসাইলন ডেল্টা ডেফিনেশন বুঝাইতে 1 ক্লাস লাগবে। তো এটি এখন নাই, এটি এখন নাই। এখন তোমাদের যে সংজ্ঞা দিছে বইয়ে বা গাইডে বা যেখানেই টিচাররা যেভাবে পড়াইতেছে, যে সংজ্ঞা লিমিটের সেটি দিতেছে তোমার সংখ্যা দিয়া বুঝায় বুঝায়, সংখ্যা দিয়া বুঝায় বুঝায় দিতেছে। যে ধরো ধরো এক্স স্কোয়ার দিয়া ফাংশনটা ডিফাইন করছে, পরে 2.001 বসাইলে আসতেছে ধরো 4.001 এমন কিছু, তো লিমিট আমরা ধরতেছি, তাহলে এটা লিমিট করলে তাহলে 4 আসতেছে, এমনি এমনি হয়তো বুঝাইতেছে লিমিট এফ এক্স, তাহলে তোমার 4 আসতেছে যদি এক্স টেন্স টু 2 হয়, এমনি আমরা শিখাইতেছি, মানে সংখ্যা দিয়ে বুঝাইতেছি। তাহলে তাৎক্ষণিক ত্বরণ বুঝছো, তাহলে মানে উইটাই গড় ত্বরণের আগে লিমিট বসাই দিতে হইব। গড় ত্বরণের আগে কি বসাই দিতে হইব? লিমিট বসাই দিতে হইব। সময় কি জিরোর কাছাকাছি, মানে সময়ের পার্থক্যটা খুবই নগণ্য, খুবই নগণ্য। ওই যে একটু আগে আমরা দেখাইলাম না, ধরো 2.0000001 নিলে তারপর হইব কি 2.000000002 এই দুইটা খুবই নগণ্য সময়ের পার্থক্যের জন্য বেগের যে পরিবর্তনটা তুমি দেখবা, ওই পরিবর্তনটার হারটাই কি তোমার ত্বরণ হইব।
এই তাৎক্ষণিক ত্বরণটারই আমরা ত্বরণ বলি, শুধু ত্বরণ বলি। শুধু ত্বরণ দিয়ে তাৎক্ষণিক ত্বরণটাই মিন করে। শুধু ত্বরণ দিয়ে কি তাৎক্ষণিক ত্বরণটাই মিন করে। শুধু ত্বরণ আমরা যেটা পড়ছি আগে, এটা দিয়ে তাৎক্ষণিক ত্বরণটাই মিন করতেছে। তো এখন ধরো শুধু ত্বরণ তো তোমার স্কুলেও ছিল। ওই স্কুলের ত্বরণের সূত্রে এটা দিলে বুঝতে পোলাবাই না, এই সূত্র দিলে বুঝবো? স্কুলে তুমি এটা বুঝবো না। স্কুলে তোমার দিতে হবে এটা এ ইকুয়াল টু ভি বাই টি, বা তোমার এটা দিতে হবে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এমন দিতে হবে, এমন দিতে হবে না স্কুলে। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে না তোমার বুঝাই দেবে স্কুলে। হ্যাঁ হ্যাঁ, স্কুলে এগুলা দিয়ে বুঝাইব। তাহলে এই যে এই সূত্রটা নিচে যেটা লিখছি আমি, নিচেরটা, নিচেরটা লাল কালি দিয়া সাইডে যেটা, এটাতে উপরে কি লেখা দেখো, শেষ বেগ মাইনাস আদি বেগ, মানে বেগের পার্থক্য। তাহলে দেখছো এই যে উপরে বেগের পার্থক্য, আর নিচে থাকে কি সময়, ধরো 2 সেকেন্ডে গেছে, তো 2 সেকেন্ডটা থাকে নিচে। তো এমনি কইরা স্কুলে আমরা কইরা লাইতাম। আমরা ওই ফর্ম এর এত ডিটেলসে শিখতাম না তো স্কুলে। তাহলে দেখো, তারপরে যে লেখাগুলো আইছে যে অন্তরীকরণের, এই যে ত্বরণ এ ইকুয়াল টু কি ডিবি বাই ডিটি, মানে ডিডিটি অফ বি, মানে বেগের অন্তরীকরণ সময়ের সাপেক্ষে করলেই ত্বরণ আসে। আবার এটা দেখো এক্স দিয়া দিছে, সেম জিনিসই, মানে সরণটারে এক্স দিছে, এক্স অক্ষ বরাবর সরণ এক্স দিছে। এই যে এই লাইনগুলো এখন তুমি দেখলেই বুঝবা, এই লাইনগুলা তোমার দেখা না বুঝে আর কিছু আছে? মেন বই যে লাইনগুলো আছে, এগুলা কিন্তু দেখে এখন বুঝতেছে। সরণের 2 বার অন্তরীকরণ করলেই কি আসে, ত্বরণ আসে। ত্বরণের মাত্রা এটা আর একক এটা। দেখছো তাহলে, এই এখন এটি রিডিং পড়লেই বুঝবা। এই কারণে ক্যালকুলাস আগে কইরা থাকলে এটি পড়তে সুবিধা হয়। এবার আমরা সংজ্ঞা দেখি, মানে এক্সাম্পল দেখি ইসের, সুষম ত্বরণ দেখি। সুষম ত্বরণ, সুষম ত্বরণ মানে হলো সুষম বেগের মতো। সুষম ত্বরণ হলো তোমার সুষম বেগের মতো, মানে সমবেগের মতো, মানে ত্বরণ সবসময় একই থাকবো। প্রত্যেক টাইমেই, প্রতি সময়েই কি ত্বরণ একই আছে, মানে ত্বরণের মান আর দিকের পরিবর্তন হয় নাই। ত্বরণের মান ও দিক সেমই আছে। এটা হলো তোমার সুষম ত্বরণ বা সমত্বরণ। এটার একটা নর্মাল এক্সাম্পল হলো কি, 9.8 এমএস ইনভার্স 2, মানে জি, ছোট হাতের জি অভিকর্ষ ত্বরণ। এটা কি পৃথিবীর কেন্দ্রের দিকে যে অভিকর্ষ, মানে ত্বরণটা আছে, পৃথিবী যে ত্বরণে টানে নিচের দিকে বস্তু, ওই ত্বরণটাই। তো এটাই আঙ্গু সুষম ত্বরণের একটা বিখ্যাত উদাহরণ। আর তোমার অসমতরণ কি হইব তাহলে? অসমতরণ হইব যে কোনো একটা চেঞ্জ হইলেই, হয় মান, নাইলে দিক, নাইলে যে কোনোটাই, দুইটাই। অসমতরণ যে কোনো একটা চেঞ্জ হইলেই হয় তোমার কি মান, ত্বরণের মান, ত্বরণের মান, বাকি দিক, বাকি উভয়, উভয় যদি চেঞ্জ হয়, উভয় যদি পরিবর্তন হয়, তাহলে কি ওইটা অসমতরণ। আর এটার তো তুমি দেখ, এক্সাম্পল তো কই দিই পারবা। ধরো একটা হোন্ডা গ্যাত আছে, বাইক গ্যাত আছে রাস্তায়, অর্থ ত্বরণ সবসময় সেম থাকবো না। হ্যাঁ, ওইটাই। তাহলে ওইটাই বাইকে তুমি বললা না এক্সেলারেটর,
এক্সেলেটর শব্দটা বললা না, ত্বরণের ইংরেজি কি? ত্বরণের ইংরেজি এক্সেলারেশন। ত্বরণের ইংরেজি কি আঙ্গো? এক্সেলারেশন। ত্বরণের ইংরেজি আঙ্গো এক্সেলারেশন, বেগের এক্সেলারেশন। তাহলে ওগুলার ইংলিশ কি? বেগের ইংলিশ কি দেখা নাও বই। বেগের ইংরেজি হইলো তোমার ভেলোসিটি, আর দ্রুতির ইংরেজি হইলো তোমার স্পিড। স্পিড। তো বুঝছো তাহলে, এটিও কিন্তু একটু মাথায় রাখতে হইব ইংলিশ গুলাও। কিসে? হ্যাঁ, ভার্সিটিতে তো সব ইংলিশ। হ্যাঁ, বাংলা মিডিয়ামে পড়লো এই যে এখন এই যে টার্ম গুলা যাই না রাখলা, বেগ ভেলোসিটি যে বেগ, আর স্পিড হইলো তোমার দ্রুতি। ইংলিশ ওইটা যারা অনেকে দুর্বল, অনেকে ভয় পায়, অত ভয় পাওয়ার কিছু নাই। ইংলিশ পারবা। ইংলিশ মিডিয়াম, আমরা বাংলা মিডিয়ামের থেকে পড়ে ইংলিশে করতেছি না সব। ইংলিশে ম্যাথ করতেছি, ম্যাথ হয়তো সংখ্যাই, ম্যাথে তোমার ইংলিশ লেখা লাগে কম, এটা ঠিক, এটা মানলাম, কিন্তু হিস্টোরি কোর্স টোর্স ছিল না, সেখানেও তো ইংলিশেই লিখছে। হ্যাঁ, ওগুলাও হিস্টোরি কোর্স ছিল একটা। এটা হিস্টোরি জানতে হইব না, তুমি বাংলাদেশে থাকো, বাংলাদেশের হিস্টোরি জানতে হইব না। দাঁড়াও, একটু ই করতে হইব তোমার। হ্যাঁ, ওই যে আমি খালি গ্রাফটা বলো, গ্রাফেরটা পইরা নিতে হইব, ওইটাই বলো। গ্রাফ আছে তো কিছু, মেন বইয়ে দেখো তুমি গ্রাফ আছে, গ্রাফের থেকে এমসিকিউ আসে। এই যে অবস্থান সময় লেখচিত্র, দেখছো? এগুলা রিডিং পড়া নিবা, রিডিং পড়লেই বুঝবা গ্রাফ কেমনে আঁকতাছে, এটি ম্যাথের হিসাবের মতো। এই দেখছো ছক কাগজ কাইটা নিছে, এক্স অক্ষ আর টি কাইটা নিছে। এখানে কিন্তু স্বাধীন চলক টি, টি হলো কি স্বাধীন চলক, আর পরাধীন চলক হলো কি অবস্থান এক্স। মানে এগুলা ম্যাথের হিসাবে, এটা ওয়াই, এটা কি এক্স, ম্যাথের হিসাবে। হ্যাঁ হ্যাঁ, পরাধীন গুলা ওয়াই অক্ষে থাকে, এই যে দেখো। তাহলে এক্স বসাইছে, এক্স কি অবস্থান ছিল, অবস্থান ওয়াই অক্ষ বরাবর বসাইছে। আর সময় দেখো এক্স অক্ষ বরাবর বসাইছে, দেখছো? এভাবেই করতে হইব তোমার বাকিগুলো। হ্যাঁ হ্যাঁ, স্কুলে থাকতে আমরা এমনি করতাম না, স্কুলে থাকতে তো সব আঁকতাম এমনি। এখানে দিতাম এক্স, আর এখানে দিতাম ওয়াই। হ্যাঁ, স্কুলে থাকতে যেমনি ছক ছক কাগজে বিন্দু পাতন করতাম অমনি। এবার হইলো টি হইলো স্বাধীন চলক, আর এক্স ধরছে এখানে অবস্থান ধরছে এক্স রে, এবং সেটারে ধরছে পরাধীন চলক। এভাবে আরো আছে, গ্রাফ অনেক আছে। তোমার বেগ সময় আছে, বেগ দিচ্ছে, এবার ওয়াই অক্ষ বরাবর বেগ বসাইছে এখানে, দেখছো? এই যে। আর সময় রে ধরছে স্বাধীন চলক, কারণ সময়ই তো স্বাধীন চলক হওয়ার কথা, তাই না? সময় তো তুমি মাপতাছো, ধরো স্টপ ওয়াচ দিয়ে মাপতাছো সময়, কত সময়ে কত বেগ হইতাছে এটা তুমি মাপতাছো। তো এরকম তুমি এখানকার গ্রাফ থেকেও বেটার তোমার ইয়েরটা দেখলে, কনসেপ্ট বুকেরটা দেখলে, কনসেপ্ট বুকের গ্রাফ গুলি। এই যে দেখো, এখানে গ্রাফ আছে কিছু। এটা এই স্ক্রিনশট তুলে রাখো একটা, এটা লেখা লাও খাতায়, তোমার নোট খাতাতে লেখা লাও। দেখছো সমবেগে, মানে সরণ আর সময় দিছে, দেখছো সময় ভার্সেস সময়, সরণ ভার্সেস সময় দিছে। আর এই এটা কিন্তু সরল রেখা, পুরাই স্ট্রেট লাইন। হ্যাঁ, সমবেগ দেখে পুরো স্ট্রেট লাইন। তারপর অসমবেগে দেখাইতেছে বাড়তাছে। আর যদি হুম,
আর দেখো যেটাতে বেগ জিরো, ওইটার গ্রাফ কি দিছে দেখছো? স্ট্রেট লাইন, কিন্তু এক্স অক্ষ বরাবর। ধরো তোমার সরণ প্রতি যে টাইমেই যাও, তোমার 10 সেকেন্ডও তোমার সরণ 10, ধরো তোমার 2 সেকেন্ডে সরণ 10 মিটার, তারপরে 100 সেকেন্ডেও তোমার 10 মিটারই সরণ। তার মানে কি বেগ তো হইলো না কোনো, তোমার সরণ বেগ, হ্যাঁ সরণ তোমার 10 মিটারই রয়েছে, তার কারণে বেগ তো তোমার হয় নাই কোনো, তোমার বেগ জিরোই। এই কারণে লেখচিত্রটা এমনি। এগুলা নিচের গুলা দেখলেও বুঝবা। হুম, এই যে দেখছো হুম, হ্যাঁ এখানে ত্বরণ জিরো কেমনে, কারণ বেগের কোনো পরিবর্তন নিতেছে না, বেগ সবসময় ওই স্ট্রেট লাইন বরাবরই গেতেছে। মানে বেগ ধরো তোমার 10 মিটার পার সেকেন্ড, মানে 10 মিটার পার সেকেন্ড যে কোনো সময়ই। তো বেগ যেহেতু পরিবর্তন হইতেছে না, তার মানে কি ত্বরণ জিরো। ওইটাই, আর আগের দুইটা তো সোজা, অসমতরণে এরকম কার্ভ, আর সমতরণে তোমার স্ট্রেট লাইন, মানে সরল রেখা। হ্যাঁ এটি এমসিকিউ তে আসে, এটি এমসিকিউ তে আসে, সব জায়গাতেই আসে, এই কারণেই তো বললাম। হ্যাঁ ওটিও লাগবো, ওটি পরে, ওটিও লাগবো। হুম, হ্যাঁ এটি লাগলে মনে রাখতে হইব। এটিও সোজাই মোটামুটি, অত কঠিন না। বুঝাইলে বুঝবা, এখনো তো পরন্ত বস্তুতে যাই নাই, ওগুলা বুঝাইলে বুঝবা, সমস্যা নেই। সবগুলাই তুলে রাখো, সবগুলাই তুলে রাখো, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ সবই তুলে রাখো। হ্যাঁ এ পর্যন্তই রাখো তাহলে আজকে।